ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচন পরবর্তী আমরা 4 মাস জুড়ে চেষ্টা করছি শিক্ষার্থীদের কাছে আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছিলাম প্রত্যেকটা কমিটমেন্ট আমরা বাস্তবায়ন করার জন্য, এবং আমরা বারবার বলছি আমরা যে কমিটমেন্ট দিয়েছি তা তো বাস্তবায়ন করবই, তার চাইতে আমরা 5 গুণ বেশি কাজ করবো ইনশাআল্লাহ। আমাদের খারাপ লাগে, আমি সবসময় বলি বাংলাদেশের যারা এখন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা যারা আছে, যারা বিভিন্ন ডোনাররা আছে, আমি যখন তাদের সাথে মিট করি আমি তাদেরকে বলি আমি যদি আপনার পজিশনে থাকতাম, আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতাম, অথবা আমি যদি একজন বড় ব্যবসায়ী হতাম, আমার যা আছে সব কিছু আমি বিশ্ববিদ্যালয়ের জন্য ঢেলে দিতাম, শিক্ষার্থীদের জন্য ঢেলে দিতাম। আমাদের এই খারাপ লাগে, আমি যদি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে ঠিক করতে পারি বাংলাদেশ পরিবর্তন হয়ে যায়। কিন্তু এটা খুবই দুর্ভাগ্যের বিষয়, আমাদের এই বিশ্ববিদ্যালয় আজকে 104 বছর আমরা পার করতেছি এবং স্বাধীনতার আজকে আমরা 5 দশক পার করছি। বিশ্ববিদ্যালয়ের আমার যারা বোনরা আছে নারীদের জন্য মাত্র 5টা হল, বিশ্ববিদ্যালয় 53% শিক্ষার্থী নারী, কিন্তু কেন তাদের জন্য 5টা হল থাকবে? আমাদের বাংলাদেশের কি টাকার অভাব হয়েছে? ডোনারের কি অভাব আছে? এই সব কিছু পরিকল্পনার অভাব, এবং বিগত ফেসিবাদী আমলে এই কৃত্রিম সংকটগুলো তৈরি করার মাধ্যমে আমাদের মেধাগুলোকে ধ্বংস করা হয়েছে। তো সে কারণে আমরা কথা দিতে চাই ইনশাআল্লাহ আমরা আমাদের এই ক্যাম্পাসের আবাসন সংকট আমরা আর রাখবো না ইনশাআল্লাহ। যেভাবে হোক, যেখানে প্রেশার দিতে হয় আমরা দিয়ে আমাদের এই আবাসন সংকট আমরা দূর করব। বিশেষ করে আমার যারা বোনরা আছে, যারা রংপুর থেকে আসছে, যারা কক্সবাজার থেকে আসছে, টেকনাফ থেকে আসছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তর থেকে আসছে। ফার্স্ট ইয়ারে একজন আমার বোন যখন ক্যাম্পাসে আসে, যখন সে সিট না পায়, কী পরিমাণ ট্রমার মধ্যে তাকে যেতে হয়। আমার একজন ভাই, সে ফার্স্ট ইয়ারে যখন আসে কত বড় স্বপ্ন নিয়ে আসে, কিন্তু তার হলের মধ্যে একটা সিট হয় না। সেই সংকট আমরা রাখবো না ইনশাআল্লাহ। তো ইতিমধ্যে আমাদের জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে এবং গভর্নমেন্টের সাথে বিভিন্নভাবে আমাদের অনেকগুলো যৌথ কাজ শুরু হয়েছে, এবং খুব দ্রুত সময়ের মধ্যে 5টা হল নির্মাণের কাজ শুরু হবে ইনশাআল্লাহ। চায়না থেকে একটা হল নির্মাণের কাজ ইতিমধ্যে কাজগুলো শেষ, সাইন হয়ে গিয়েছে। নারী শিক্ষার্থীদের জন্য 1500 শিক্ষার্থীর জন্য হল নির্মাণের কাজ শুরু হবে, এবং বাকি যে হলগুলো আছে সেগুলোও খুব দ্রুতই ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ শুরু হয়ে যাবে। 2850 কোটি টাকার একটা প্রকল্প আছে, অধিকতর উন্নয়ন প্রকল্প। আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে এই প্রকল্পের কাজ শুরু করে দিতে পারবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আমাদের এই বাংলাদেশে আমরা মানব অধিকারের কথা অনেক বলি, ন্যায্য অধিকারের কথা বলি, সমতার কথা বলি, কিন্তু দিন শেষে যারা এই সমতার কথা বলে, ন্যায্যতার কথা বলে, তারাই হচ্ছে কি করে, বেইনসাফিটা করে। তো সেটা এখন আর চলবে না। আমাদের এই সমাজ, যে সমাজের কথা আমরা বলছি, এই সমাজে নারী এবং পুরুষের ন্যায্য অধিকার থাকবে। আমরা আমাদের বোনদের জন্য আমরা ন্যায্য অধিকার নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সে কারণে আমরা আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, যে কেন্দ্রীয় মসজিদ 1965 সালে নির্মাণ হওয়ার পর আর সংস্কার হয় নাই, আমরা ডাকসু দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন ডোনারদের সাথে কথা বলে ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় মসজিদ সংস্কারের কাজ শুরু করে দিয়েছি। 80 ভাগ কাজ শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। এবং ওই মসজিদের এটা হচ্ছে আমাদের আপৎকালীন সংস্কার, এবং আমাদের বোনদের জন্য নামাজের যে জায়গা আগে খুবই কনজাস্টেড জায়গা ছিল, এটা একটু বড় করা হয়েছে, অজুর জায়গা এবং মসজিদকে ডেকোরেট করা, এবং খুব দ্রুত সময়ের মধ্যে মসজিদটা একটা কমপ্লেক্স সেন্টার হবে, যেখানে আমার বোনদের জন্য, নারীদের জন্য অর্ধেক জায়গা থাকবে ইনশাআল্লাহ। যে ডিজাইন করা হয়েছে সেখানে আমার নারী, আমার বোন এবং আমাদের মাদের জন্য, তাদের জন্য অর্ধেক জায়গা থাকবে, তারাও যেন নামাজ পড়তে পারে এবং এই মসজিদে, এই কমপ্লেক্সে যেন আসতে পারে। একই সাথে অন্যান্য যে আমাদের উপাসনালয়গুলো আছে সেগুলোর জন্য আমরা ইতিমধ্যে গভর্নমেন্টের কাছে চিঠি দিয়েছি, বিভিন্ন ডোনারদের সাথে কথা বলেছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা মাল্টি কালচারাল এবং মাল্টি রিলিজিয়াস ইনস্টিটিউট, সকল ধর্মের, সকল মানুষের, সকল বর্ণের অধিকার আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আর আমাদের সবচেয়ে বড় দাবি, আমাদের প্রায় অর্ধেক শিক্ষার্থী যারা বাইরে থাকে, ঢাকায় বিভিন্ন প্রান্তরে থাকে, আমাদের আবাসনের সংকটের পাশাপাশি পরিবহন সংকট, সেই সংকট দূর করার জন্য আমরা কাজ করছি। আজকেও আমরা অর্থ উপদেষ্টার সাথে মিটিং করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরিবহনগুলো আছে সেগুলো যেন আধুনিকায়ন করা হয়, এবং আমাদের যারা বোনরা আছে 3টা হল ক্যাম্পাসের বাইরে আছে, সেখানকার শিক্ষার্থীদের জন্য খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা ডাবল ডেকার বাস দেখতে পাবেন ইনশাআল্লাহ। এবং সন্ধ্যাকালীন বাসের ঘোষণা ইতিমধ্যে এসেছে, যেটা দীর্ঘদিনের দাবি ছিল। একই সাথে আমাদের শনিবারের বাস এবং কুমিল্লা পর্যন্ত বাসের ঘোষণা ইতিমধ্যে আমাদের পরিবহন সম্পাদক দিয়ে দিয়েছে। তো এরকম অসংখ্য কাজ, এই ডাকসুটা হচ্ছে আপনাদের, এখানে ডাকসুর বিপি হিসাবে সাদিক কায়েম কিছুই না, অথবা জিএস এস এম ফরহাদ মহিউদ্দিন মিনহাজ, এখানে আমরা কেউ নেতা না, আমরা আপনাদের প্রতিনিধি, আপনাদের ভাই। ক্যাম্পাসের যে কোনো সমস্যা, শুধু ক্যাম্পাস না, আমরা যে কথাটা শুরুতেই বলেছি, আপনাদের ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, একাডেমিক সমস্যা, যে কোনো সমস্যা ক্যাম্পাসে আপনাদের আপন বড় ভাই থাকলে, বোন থাকলে যেভাবে শেয়ার করেন, আমাদেরকে যদি আপনারা শেয়ার করেন, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ। এবং আমরা কথা দিচ্ছি
যেভাবে পারি আমরা আপনাদের পাশে থাকবো। এবং আমাদের স্বাস্থ্যের সমস্যা অ্যাড্রেস করার জন্য ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমরা এমওইউ করছি। এবং আজকে আমেরিকান ওয়েলনেস সেন্টার তারা যে উদ্যোগ হাতে নিয়েছে, এরকম বড় বড় প্রতিষ্ঠানের সাথে আমরা এমওইউ করব। এবং এর বাইরেও আপনাদের যে কোনো ট্রিটমেন্ট কিন্তু সাপোর্ট লাগলে আমরা কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। তো আমরা আমেরিকান ওয়েলনেস সেন্টার সহ এখানে যারা ডোনাররা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ডাকসুর সম্মানিত ভিপি। আর আমি ফ্যাকাল্টি ডিন হিসেবে যে চেষ্টাটা থাকছে বিশ্ববিদ্যালয়ের জন্য, আমার আজকে আসলে একটা অ্যাডমিশন টেস্ট চলছে, আর প্লাস হচ্ছে যে আমার একটা প্রোগ্রাম আছে, দ্যাট ইজ নট দ্য এক্সকিউজ। আমি একটু অপরচুনিটিসটা নিলাম, কারণ আমি সবসময়ই যে অনুষ্ঠানটা হয় আমি ঠিক সেই অনুষ্ঠান অনুযায়ী কথাবার্তা বলি না, কারণ আমার বলার মতো আমার অনেকগুলো ইন্ডিকেটর আছে, এবং আমার সবচাইতে যাদেরকে নিয়ে আমি বেশি কথা বলি এবং যাদেরকে নিয়ে চিন্তা করি সেটা হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা। তো এখানে মোটা দাগে আমি যেটা বুঝলাম, এখানে প্রফেসর মুজিবুল এখানে আসছেন, ওনার বড় ভাই আছেন সাবেক সচিব মহোদয়, উনি আমাকে দেখাচ্ছিলেন আর কি, এবং ওনার বেশ কিছু ইউটিউব ভিডিও আছে, তোমরা ওগুলো দেখো, যথেষ্ট ভালো মানের হয়েছে। আমি ইন জেনারেল আমার জীবন থেকে নেওয়া, এবং আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম 1982 সালের 2 মেতে আমি এখানে ক্লাস শুরু করেছিলাম, এবং আমার জীবনটা আমার 3 বছরের অনার্স আর 1 বছরের মাস্টার্স। আমার অনার্স ছিল 84, শেষ হওয়ার কথা, মাস্টার্স 85-এ। তো আমি সব কিছু শেষ করে এখান থেকে আমার রেজাল্ট হলো মাস্টার্সের 1990 সালে। তার মানে হচ্ছে আমি প্রায় 8 বছর 9 বছর এই বিশ্ববিদ্যালয়ে কাটিয়েছি। যে কারণেই হোক, যেভাবেই হোক, পলিটিক্যাল আনরেস্ট হোক, হোসেন মোহাম্মদ এরশাদের আমাদের প্রতি অত্যন্ত ভালোবাসার নিদর্শন হিসাবেই থাকুক, আমরা তো বেশি দিন কাটিয়েছি আমার এই প্রিয় বিদ্যাপীঠে, এবং তারপরে যথারীতি পিএইচডি করেছি, পোস্টডক করেছি, কমনওয়েলথে স্কলারশিপ নিয়ে গিয়েছি, ইত্যাদি ইত্যাদি। কোনো কিছুই আমাকে বাইরে রাখতে পারে নাই, আবার ফিরে এসেছি সেই ধানসিঁড়িটির পাশে, মানে ওরকম জীবনানন্দ দাশের কবিতার মতো। তো যে কথাগুলো আমি ছাত্রছাত্রীদেরকে বলবো সেটা হচ্ছে যে আমি ফার্মেসির ডিন হিসাবে, এবং আমার পিএইচডি অ্যাডভান্স ড্রাগ ডেলিভারি সিস্টেমে, ড্রাগ ডেলিভারি টার্গেটেড টু ব্রেন। তো আমি নিজেও সেদিন, আমার মিসেসও একজন ফার্মাসিস্ট, তো আমি গত 1 মাস যাবৎ খুব কাশিতে ভুগছিলাম। তো উনি দেখলাম আমার জন্য কোনো অনলাইনে অর্ডার দিয়ে আমাদের এই যে বিভিন্ন রকমের যে ইয়েগুলো, তুলসী পাতার থেকে শুরু করে আরও বেশ কিছু পাউডার ফর্মটা ইত্যাদি নিয়ে আসলেন। তো আমাদের কনভেনশনাল মেডিসিনে সাপ্লিমেন্টারি মেডিসিন বা নিউট্রিশন, যেটাকে আমরা আবার নিউট্রাসিউটিক্যালসও বলছি, সেইটা আছে। তো যেহেতু অনেক বক্তা আছে, তোমাদের কিনোট স্পিকারের আগেও আমাকে দিয়ে দিয়েছে, তো আমি কিছু এক্সক্লুসিভ কথাবার্তা বলবো, কারণ আমি জীবনটাকে জীবন ঘনিষ্ঠভাবে দেখি, এবং একটা দার্শনিকতা এবং নান্দনিকতার সাথে দেখি, এবং স্পিরিচুয়াল অবশ্যই অলমাইটি আল্লাহ এবং অন্য ধর্মে যারা আছো তাদের নিজস্ব যে ডিভোশনগুলো আছে, এগুলোরই হচ্ছে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে তুমি একটি সুন্দর জীবন পেতে পারো। তো দেখো, বিজ্ঞানসম্মতভাবে সায়েন্স ব্যাক লাইফস্টাইল ফর ব্রেইন অ্যান্ড স্ট্রেংথ বলছি। তা এখন একজন ছাত্র হিসাবে তুমি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো, সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে, ফোর্থ ইয়ারে, আসলে তোমার চাহিদার কি কি আছে, তোমার প্রয়োজন কতটুকু আছে, এগুলোকে না তোমার প্রতিদিন রাত্রের বেলা ঘুমোতে যাবার আগে 10 থেকে 15-20 মিনিট এগুলো নিয়ে চিন্তাভাবনা করতে হবে, যে আমি একজন মানুষ, আমি একজন ছাত্র, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আলহামদুলিল্লাহ মহান রাব্বুল আলামিন আমাকে এখানে পড়াশোনার সুযোগ দিয়েছেন। আমার বাবা মা তারা কত যে কষ্ট করেছেন আমাদের পড়াশোনার জন্য, এবং আমাদের পিছনে আমরা অ্যাকচুয়ালি যে পরিমাণ বেতন এখানে ভাতা দিচ্ছি, যদি সত্যিকার অর্থে বলো তাহলে পরে অনেকাংশেই আমরা পিছিয়ে আছি অনেক দিক থেকে। সেগুলো প্রসঙ্গে যাব না, কারণ আমি সবসময় বলি যে গ্লাসের পানি কতটা ভরা আছে। সেই জন্য ছাত্রছাত্রীদেরকে বলবো, তোমাদের ফিজিক্যাল এবং মেন্টাল দুইটাই স্মার্টনেসই থাকতে হবে। ফিজিক্যাল যে জিনিসগুলো আছে ওনারা বলবেন, আমি মোটামুটি বুঝে গেছি যে ওনারা যে খাদ্যাভ্যাসের কথা বলছেন, ভেষজ নানান জাতীয় যে কম্পোনেন্টসগুলো এখন এসেছে ন্যাচারাল থেকে বের করা, সেগুলোর দ্বারা, এবং তোমার
একমাত্র পৃথিবীতে একটা জাতিই আমরা আছি পৃথিবীতে যারা শর্করা দিয়ে শর্করা খায়। কি সেটা? আলু ভর্তা দিয়ে ভাত খাই বা ভাত দিয়ে আলু ভর্তা খাই, যেটাই বলি। পৃথিবীতে একমাত্র জাতি আমরা যারা শর্করা দিয়ে শর্করা খাই, কার্বোহাইড্রেট দিয়ে কার্বোহাইড্রেট খাচ্ছি। আমার নিজেরও ডায়াবেটিস আছে, তো যেটা বলার বিষয়, আমি আবার যাই হোক, আমি পড়াশোনা করেছিলাম রাজশাহী ক্যাডেট কলেজ থেকে। সেই সকালবেলা উঠেই আমাদের পিটি এবং ড্রিল করাতো পদ্মা নদীর তীরে আমাদের ক্যাডেট কলেজ, এবং আমরা অনেক কিছু করেছি। সেই আমি এই আমার 60s উপরে বা অনেক আগের থেকেই এই ব্যস্ততার কারণের জন্য আমি এই লাইফস্টাইলটাকে ফলো করি না। খুবই সংক্ষিপ্তভাবে কতগুলো কথা বলছি। সেটা হচ্ছে, তোমাদেরকে আমাদেরকে আনন্দের উৎসটা খুঁজে বের করতে হবে। আনন্দের উৎসের কনসেপশানগুলো পাল্টিয়ে ফেলতে হবে। কেউ যদি মনে করি আমি যে রাত্রি 11টার থেকে 3টা-4টা পর্যন্ত আমি ফেসবুক ব্রাউজ করলাম, টিকটক দেখলাম, এটা করলাম ওটা করলাম, মানে সচেতন এবং অবচেতনভাবে জড়িয়ে গেলাম, এবং 3-4 ঘন্টা পরে আমি আবিষ্কার করলাম যে আসলে আমি কি করতে চেয়েছিলাম আর কোথায় যে আমার সমাপ্তি হচ্ছে। না, ইটস আওয়ার লাইফ, ইটস ইয়োর লাইফ, ইটস মাই লাইফ। আমার এই লাইফ, আলহামদুলিল্লাহ, আমাদের অলমাইটি আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা শুধুমাত্র ট্যাক্স দিব, আর কাউকে আমরা কোনো ট্যাক্স দেব না। আমার জীবন, আমাদের জীবন আমরা দেখব। সেই জন্য ছাত্রছাত্রীদেরকে ছোট্ট করে একটু বলছি, একটু নিয়মের মধ্যে আসো। এখন তো শিক্ষক মণ্ডলী সহ সবাই ঝাঁপিয়ে পড়েছে, লেকচার নোট দিয়ে দেন, 85 পাতা 87 পাতা প্রশ্ন আসবে, অর্ধেক একটা। সেই জন্য তোমরা যেটা করো, আমরা যেটা করতাম, প্রচুর পরিমাণে বই পুস্তক লাইব্রেরি থেকে নিয়ে, অ্যান্ড তোমরা তো ফরচুনেট, এখন তো অনেক ইলেকট্রনিক বইও চলে এসেছে। সুতরাং বই পুস্তকগুলো দেখে, ওই যে বললাম, তোমার আনন্দ যেমন আনন্দ, আবার অন্য তোমাকে বেদনা দেয়, সেটাও তোমার আনন্দকে হরণ করে। সব কিছুকেই কিন্তু চিন্তা করতে হবে রিলেটিভভাবে। তোমার কোনো কিছুই ঘটছে না, আলহামদুলিল্লাহ, ইউ আর ফাইন। কিন্তু তোমাকে কেউ খোঁচাচ্ছে, কেউ বুলিং করছে, তুমি নিজে তাকে সেই সুযোগটা করে দিয়েছো। সেই জন্য বলবো যে বই পুস্তকের মধ্যে থেকে এক্সার্টসগুলোকে বের করে নিয়ে আসো, দেখবে মনের মধ্যে এত আনন্দ লাগবে। তুমি আরেকটা বন্ধুকে বোঝাতে পারছো, সে তোমাকে ভালো বলছে, আরেকজনকে বোঝাতে পারছো, এবং তুমি পরীক্ষার খাতায় তোমার ব্রেনটা হবে একটা সিডি রমের মতো, অনেক কিছু অ্যাকুমুলেশন করা থাকবে, এবং তুমি পরীক্ষার হলে বসে কত নাম্বারের প্রশ্ন, কতটুকু সময়, কত ভালো ভালো জিনিস দিয়ে তুমি পরীক্ষার খাতাকে সাজাবা। ইলাস্ট্রেশন দিবে কিনা, ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন থাকবে কিনা, টু দ্য পয়েন্টের অ্যান্সার কীভাবে করতে হবে, এই জিনিসগুলো। এছাড়া তোমরা প্রচুর পরিমাণে লিটারেচার পড়বা। যেমন যারা মুসলিম আছে, আমরা ইসলামের ইতিহাস পড়বা, অতীতের সেই বীরত্বগাথাগুলো পড়বে তোমরা, ওরিয়েন্টালিজম পড়বে তোমরা, তারপরে সাহিত্য পড়বে প্রচুর পরিমাণে, এবং সবচেয়ে বড় কথা, তোমাদের ভোকাবুলারি এবং প্রেজেন্টেশন স্কিল খুব বেশি করে বাড়াতে হবে। সেই জন্য প্লিজ, এখন হচ্ছে জীবনটা গড়ার সময়, পরবর্তীতে আমরা অনেক সময় পাবো। সেই জন্য এখন বেশি বেশি করে তোমরা তোমাদের ইংরেজির ইয়েগুলোকে করতে হবে, বিবিসি, আল জাজিরা, এগুলো দেখো। এবং যারা মুসলিম সহ অন্যান্য ধর্মে আছি, সেইগুলোর যে ক্লারিক্সরা আছেন, স্কলাররা আছেন, তারা কি চিন্তা করেছেন। আসলে আমি তোমাদেরকে পরিষ্কার বলে দিতে চাই, অলমাইটি আল্লাহ হ্যাজ গিভেন এভরিথিং টু দিস ওয়ার্ল্ড। শুধু তোমাদের আমাদের দেখার দৃষ্টিভঙ্গির কারণের জন্য আমরা ফ্রাস্ট্রেটেড হই, অথবা আমরা অনেক বেশি আনন্দিত হই। আর একটা জিনিস হচ্ছে, মানুষকে মন খুলে হেল্প করবে। ডাকসুর প্রোগ্রামে এসেছে, আমার ভালো লেগেছে, যেভাবেই হোক তারা ম্যাক্সিমাম ছাত্রীদেরকে ইন্টিগ্রেটেড করতে পেরেছে। তার মানে হচ্ছে, যখন তোমাদের চোখ দিয়ে, তোমাদের মন দিয়ে আমরা জিনিসগুলো না দেখব, ততদিন পর্যন্ত আসলে আমাদের তোমাদের মধ্যে যে বিভেদ থাকবে, যে ডিফারেন্সটা থাকবে, সেটা কখনোই দূরীভূত হবে না। আসো, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের আলমা ম্যাটার, আমরা অত্যন্ত দরদ দিয়ে, আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে, আমরা অত্যন্ত কনসেন্ট্রেশন দিয়ে এই বিশ্ববিদ্যালয়কে ভালোবাসি। আমি প্রায়ই বলি, ইফ ইউ লাভ সামওয়ান, প্লিজ শেয়ার সাম অফ ইউর ভ্যালুয়েবল মোমেন্টস, বিকজ টাইম ইজ দ্য অনলি থিং ইন দিস ওয়ার্ল্ড হুইচ ক্যানট বি টেকেন ব্যাক। তোমরা সবাই ভালো থাকো, ইনশাল্লাহ, আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।